স্বামীরের সাথে আমার প্রেম ছিল আমার অল্প বয়সের আবেগজনিত প্রথম ভুলের একটি। যদিও সেটাকে ভুল বলতে আমার আপত্তি আছে, কারণ এই ভুলটিকে আমি সর্বদাই ভুল হিসাবে দেখি। স্বামীর ছিল আমার ৩ ব্যাচ সিনিয়র ম্যাথ ডিপার্টমেন্টের। তাকে সবসময় দেখতাম ডিপার্টমেন্টের সামনে আরও ২-৪ বন্ধু নিয়ে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে থাকতে। সেভাবে তার সাথে আমার প্রথম দেখা। সে প্রায় ফ্রেশার্সদের সাথে দেখা করার জন্য ক্লাসে আসতো। তেমনই একদিনে তার সাথে আমার পরিচয়। আমি বসেছিলাম ক্লাসের সবচেয়ে পশ্চিম দিকের বেঞ্চে ভীষণ জড়সড় হয়ে। স্বামীর আমার দিকে এগিয়ে এসে বলল, "নাম কি তোমার?" আমি মাথা নামিয়ে উত্তর দিলাম, "তরুলতা।" স্বামীর আমার মুখোমুখি চেয়ারে বসলো। একবারের কাট স্বরে জানতে চাইল, "প্রেম আছে কোথাও?" আমি ধরপড়িয়ে উঠি। দ্রুত মাথা নেড়ে বলি, "না, না, আমার কোনো প্রেম নেই ভাইয়া।" স্বামীর আর কিছু বলেনি সেদিন। কেবল মাথা নেড়ে রুম থেকে বেরিয়ে গেছিল। তারপর একদিন ছুটির পর আমার সামনে এসে বাইক থামিয়ে বলল, "বাড়ি কোথায় তোমার?" আমি ভীতু স্বরে বললাম, "ওয়ারি।" "চলো ড্রপ করে দেই।" আমি তড়িঘড়ি করে উত্তর দিই, "না, না, তার কোনো প্রয়োজন নেই।" স্বামী খানিকটা ধমকে উঠলেন। থমথমে মুখে বললেন, "উঠতে বলছি, চুপচাপ ওঠো।" আমি তখন শুকনো ঢোক গিলে তার বাইকে উঠলাম। স্বামীর আমাকে ঠিক গলির সামনে এনে নামিয়ে দিল। আমি বাধ্যমের মতো মাথা নাড়িয়ে বাড়ি চলে এলাম। এরপর থেকে স্বামী রোজ ক্যাম্পাসের বাইরে বাইক নিয়ে দাঁড়িয়ে থাকতো। আমি বেরিয়ে আসতে বাইক স্টার্ট দিয়ে বলতো, "চলো তরু, আমি তোমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছি, তোমায় ড্রপ করে দিই।" স্বামী ছিল ক্যাম্পাসের মেয়েদের মনোযোগের কেন্দ্রবিন্দু। মেয়েদের একটা অদ্ভুত স্বভাব আছে। তারা যোগ্য ছেলেদের ছেড়ে বখাটে আর বাউন্ডুলে ছেলেদের প্রেমে মজে বেশি। স্বামীর ক্ষেত্রে সেটাই ছিল। পড়াশোনায় তার অবস্থা ছিল শোচনীয়। সারাদিন বাইকে করে পথে পথে ঘুরে বেড়ানো তার একমাত্র কাজ। এমন একটা শেখরিন ছেলেকে পছন্দ করার মতো কিছুই নেই। অথচ মেয়েরা তাকে ভীষণ পছন্দ করত। বলতে দ্বিধা করলেও সত্য, একটা সময় গিয়ে আমি নিজেও স্বামীরকে পছন্দ করেছিলাম। আমাদের ক্যাম্পাসে একদিন ২ রাজনৈতিক দলের ঝামেলা বাঁধল। ককটেল, সাউন্ড গ্রেনেড আর ফায়ারিং শব্দে আমার তখন দিশেহারা অবস্থা। আমি ছিলাম ডিপার্টমেন্টের সামনে। গোলাগুলো শব্দে দারোয়ান চাচা ততক্ষণে ডিপার্টমেন্টের কেচি গেটটা বন্ধ করে দিয়েছে। আমি এলোমেলো হয়ে চারপাশ দেখি। একটু দূরেই ২ পক্ষের ধাওয়া পাল্টা চাওয়া চলছে। আমার তখন যাওয়ার কোনো জায়গা নেই। শূন্য চোখে আমি শুধু সামনে দেখে গেলাম। একটা ককটেল এসে ঠিক আমার চেয়ে ১ হাত দূরে ফাটল। সেই শব্দে আমার শরীর জমে যায়। আমি ধপ করে মাটিতে বসে পড়লাম। মাথা ঘুরছিল ভীষণ। চারিদিকে শোরগোল, চিৎকার, চেঁচামেচি আর প্রচণ্ড ধুলোর মাঝে আমি সব ঘোলাটে দেখছিলাম। এরই মাঝে দেখলাম স্বামীর সবকিছুকে বুড়ো আঙুল দেখিয়ে আমার দিকে ছুটে আসছে। তাকে দেখতে আমার ঠোঁটে হাসি ফুটল। আমি ভরসা পেলাম। জানতাম স্বামীর থাকতে আমার কোনো ক্ষতি হবে না। সে আমার পাশে হাঁটু গেড়ে বসেই আমার একটা হাত চেপে ধরল। অন্য হাতে আমাকে আগলে নিয়ে ভীত স্বরে বলল, "তরু, তুমি ঠিক আছো তরু? কোথাও লাগেনি তো তোমার?" আমি আলতো করে তার হাতে মাথা রাখি। এক হাতে তার শার্ট খামচে ধরে নিভে আসা কণ্ঠে বিড়বিড় করে বলি, "আমি ঠিক আছি স্বামীর। তুমি এসেছো আর আমি ঠিক থাকবো না? তা কি হয়?" সেদিন সব ঝামেলা মিটে যাওয়ার পর স্বামীর আমাকে নিয়ে সদর হসপিটালে গেল। আমি বারবার বিরক্ত হয়ে বললাম, "কিচ্ছু হয়নি আমার। তুমি শুধু শুধু এত টেনশন করছো।" স্বামীর এর চেয়েও বেশি বিরক্ত হয়ে বলল, "আহা তরু, চুপ করো তুমি। বড্ড কথা বলছো। আপাতত কোনো কথা না বলে চুপচাপ বসে থাকো।" আমি চুপচাপ বসে থাকি। বসে স্বামীর উৎকণ্ঠা দেখি। তার কপালে চিকন ঘাম জমছে। আমি ওড়না দিয়ে সেই ঘাম মুছে দিলাম। স্বামীর গভীর চোখে আমার দিকে তাকালো। আস্তে করে আমার একটা হাত নিজের হাতের মুঠে নিয়ে বলল, "তরু, একটা কথা শুনবে?" আমি মুচকি হাসি। তার কথা কি সেটা আমি ভালো করেই জানি। তবুও না বোঝার ভান করে বলি, "কি কথা?" স্বামীর এই প্রথম খানিকটা বিচলিত আর অপ্রস্তুত দেখালো। তবু সমস্ত জড়তা দূরে ঠেলে সে বলল, "তরু, আমি তোমায় ভালোবাসি। সেই প্রথম দিন থেকে আমি তোমায় ভালোবাসি। তুমি আমায় ভালোবাসো নাকি জানতাম না। তবে আজ কেমন থেকে বাসার চেষ্টা করবে কেমন?" এমন অদ্ভুত প্রেম প্রস্তাবে আমার হাসি পেল। আমি হাসি আটকে বললাম, "যদি না বলি?" স্বামী আমার হাত ছাড়ল না। উল্টে আরো শক্ত করে হাতটা চেপে ধরে বলল, "তবে আমি খুব কষ্ট পাবো। তুমি আমার প্রথম অনুভূতি তরু। এর আগে কোনো মেয়েকে দেখে আমার এমন অনুভূতি কাজ করেনি।" আমি পলক না ফেলে তার চোখে মুখে দেখি। তাকে সত্যি ভীষণ ক্লান্ত আর ভীত দেখাচ্ছে। একটা হাত তার চুলে ছুঁয়ে আমি বললাম, "জনাব স্বামী, সন্ধ্যা ঘনিয়ে আসছে। দয়া করে আমার বাড়ি পৌঁছে দিন।" স্বামী অধৈর্য হয়ে বললাম, "পৌঁছে দিব? তার আগে তুমি উত্তর দাও। বাড়ি গিয়ে ভাবতে হবে। এখনই ভাবো।" বাড়াবাড়ি করছো তুমি।" স্বামী বাচ্চাদের মতো চোখ মুখ কুঁচকে নিল। প্রচণ্ড আশাহত হয়ে বলল, "আচ্ছা চলো, নিচে বাইক রাখা আছে।" আমি শুধু সংক্ষেপে জবাব দেই, "আচ্ছা।" বাইকে ওঠার পর আমি তাকে শক্ত করে জড়িয়ে ধরে তার পিঠে মাথা রাখলাম। স্বামী ব্রেক কষল। ভীষণ বিরক্ত হয়ে দাঁতে দাঁত চেপে বলল, "ভালো না বাসলে এভাবে আদিক্ষেতার কী মানে? ছাড়ো আমায়।" আমি আগের মতো তার সাথে মিশে থাকি।
চোখ বুজে মৃদুস্বর বলে, ছাড়বো না। এভাবে বাইক চালাও, আমার ক্লান্ত লাগছে খুব। তরু, কি? বলো, কি বলবে? যেটা আমি শুনতে চাই। আমার কিছু বলার নেই। স্বামীর লটকানো মুখে বাইক স্টার্ট দেয়। যেতে যেতে ফোপাতে ফোপাতে বলে, তোমরা মেয়েরা খুব নিষ্ঠুর তরু। তোমরা আমাদের অসহায়ত্বের সুযোগ নাও। আমি আর তোমার কাছে আসবো না। স্বামী বাস্তব জীবনে যত উদাসীন হোক না কেন, প্রেম হিসেবে সে ছিল ভীষণ সিরিয়াস। আমি তাকে 2 দিনের বেশি অপেক্ষা করতে পারিনি। সে তরু তরু করে আমার ধৈর্যের ভাত ভেঙে দিয়েছিল। শেষে বাধ্য হয়ে বললাম, হ্যাঁ স্বামীর, আমি তোমাকে ভালোবাসি। সেদিন স্বামী অকারণে বাইক করে পুরো শহর চক্কর দিয়েছিলাম। স্বামীর বাবা মা ছিল না। সে থাকতো তার বোনের বাড়িতে। দুলাভাইয়ের সাথে তার সম্পর্ক খুব একটা ভালো ছিল না। তার দুলাভাই তাকে পছন্দ করতো না। উটকো ঝামেলা ভাবতো। প্রেম হওয়ার পর স্বামী তার জীবনের গল্প একে একে সবটা আমায় খুলে বলেছিল। সেসব শুনে স্বামীর জন্য আমার মায়া হতো। মায়া শব্দটার অর্থ ব্যাপক, সেই সাথে যথেষ্ট গভীর। একেকজনের জন্য আমাদের একেক ধরনের মায়া হয়। ধরা যাক, রাস্তার ধারে একটা বিড়াল শুয়েছে, অথবা একটা পথ শিশু বসেছে। তার জন্য আমাদের একটা মায়া কাজ করে। আবার যাদের ভালোবাসি তাদের জন্য আমাদের অন্যরকম মায়া কাজ করে। এই যেমন, তার কিছু হলে আমার ঠোঁটে ভেঙে কান্না আসে। তার নাম সামনে এলে আমার বুকে অদ্ভুত অনুভূতি হয়। এই মায়াটা অন্যরকম। আমরা বললে বোঝাতে পারি না, শুধু অনুভব করি। স্বামীর প্রতি আমার ভালোবাসা সময়ের সাথে সমানুপাতিক হারে বাড়ছিল। স্বামীর মানুষটা এমন ছিল, তাকে ভালো না বেসে পারা যেত না। ছোট বাচ্চারা তাদের পছন্দের মানুষের পেছনে যেমন ঘুরত, স্বামীর আমার পিছনে ঠিক তেমন করেই ঘুরত। সেদিন আমি জানতে চাইলাম, আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কি স্বামীর? স্বামীর কাঁধ উঁচে বলল, ভবিষ্যতে আবার কি? বিয়ে করব তোমাকে। বাবা! তোমার মতো বেকার লোকের সাথে আমার বিয়ে দিবে? তুমি মানিয়ে নিবে? মানিয়ে নেওয়া এত সহজ? স্বামীর জেদ ধরে বলল, অত কিছু জানি না। তুমি আমাকে বিয়ে করবে, এটাই শেষ কথা। আচ্ছা তরু, তুমি বলো, তুমি পারবা আমাকে ছাড়া থাকতে? আমি থতমত খেয়ে চুপ হয়ে যাই। স্বামীকে ছেড়ে থাকা আমার পক্ষে অসম্ভব। আমি তাকে আমার হৃদয়ের সর্বোচ্চ দিয়ে অনুভব করতাম। আমার প্রতি তার টান, তার ভালোবাসা, সবটা আমি বুঝতে পারতাম। এই যে আমার সামান্য শরীর খারাপে সে প্রচণ্ড রকমের ব্যস্ত আর বিচলিত হয়ে উঠল। এই বিষয়টা নারী হিসেবে আমাকে খুব বেশি আকর্ষণ করতো। সেইবার আমার খুব জ্বর হলো। স্বামীর একের পর এক ফোন কলে আমাকে বিরক্ত করে দিল। তারপর শেষমেশ থাকতে না পেরে রাতেই আমার বাড়ির সামনে চলে এলো। আমি ফোন ধরতে বলল, আমি তোমার বাসার সামনে রাস্তায়। দয়া করে একবার বারান্দায় এসে এই অধমকে তোমার মুখটা দেখিয়ে দিয়ে যাও। আমি তব্দা খেয়ে তার কথা শুনি। তারপর এলোমেলো পায়ে বারান্দায় যাই। সে দাঁড়িয়ে আছে, তার খুব প্রিয় বাইকের সাথে হেলান দিয়ে। আমাকে দেখতে সে কিছুটা চঞ্চল হলো, তবে দৃষ্টি তার স্থির। আমি বিরক্ত হলাম, ইশারায় করলাম, তোমার সমস্যা কি? সে কিছু বলে না, শুধু অপলক দৃষ্টিতে আমাকে দেখে। তার এই পাগলামি আমার মাথায় ধরে না। সে মাঝে মাঝে ছোট বাচ্চাদের মতো আচরণ করে। তরু বাদে সে তার জীবনে আর কিছু জানে না, সেটা তখন বোঝা যায় না। আমি কেবল ফ্যাল চোখে তার উদ্ভট কর্মকাণ্ড দেখি। সে যে এমন পাগলামের স্বভাবের, সেটা ভার্সিটির মেয়েরা জানে না। আমি মাঝে মাঝে কল্পনা করি, তারা যখন জানবে তাদের স্বামীর ভাই তার চেয়ে 4 বছরের ছোট মেয়ের প্রেমে পড়ে দিনরাত শুধু তার পেছনে ঘুরে, তখন তাদের প্রতিক্রিয়া কেমন হবে? নিশ্চয়ই খুব অবাক হবে তারা। আমাকে স্বামী প্রায় গলির মোড়ে এনে নামিয়ে দিত। রোজ রোজ একই কাজ করলে সেটা কারো না কারো চোখে পড়বে, স্বাভাবিক বিষয়। আমাদের বিষয়টা বাড়ির সদস্যদের মধ্যে সবার আগে আমার বড় চাচার চোখে পড়ল। তিনি আমাদের দুজনকে একসাথে দেখে বাবার কাছে নালিশ দিলেন। বাবা সেদিন রাতে আমাকে তার ঘরে ডেকে নিলেন। বাবা ইজি চেয়ারে চোখ বন্ধ করে পেছন দিকে গা এলিয়ে রেখেছিল। আমি ভয়ে ভয়ে তার সামনে গিয়ে দাঁড়ালাম। আমার তখন অন্তরাত্মা শুকিয়ে গেল। বিকেলে পুরো খবর কানে এসেছে, বড় চাচা নাকি বাবার কাছে আমার নামে কী সব বলেছে। আমি আমার বাবাকে চিনি। প্রেম বিষয়টা সে তার কাছে ক্ষমার অযোগ্য অপরাধ, সেটা আমি ভালো মতোই জানতাম। আমি শুধু তার প্রতিক্রিয়া দেখার অপেক্ষায় ছিলাম। বাবা চোখ না খুলে গম্ভীর গলায় বললেন, তরু, মোর্শেদ যা যা বলেছে তা কি ঠিক? আমি এক ঢোক গিলে নিজেকে ধাতস্থ করি। কচি কিশোরীদের মতো খেপে ওঠার স্বরে বলি, জি বাবা। আসলে আমি। বাবা আমার উত্তর শুনতে চাইলেন না। আগের মতো করে শুধালেন, কি করে ছেলে? আমি দুহাত কষলে ইতস্তত করে জবাব দেয়, আপাতত কিছু না। বয়স কত? আমার চেয়ে 4 বছরের বড়। এবার বাবা চোখ খুলেন। তার দৃষ্টি দেখে আমার সিদ্ধারা বেশ ঠান্ডা তরল নেমে গেল। বাবা রাশভারী গলা বললেন, বাম্মা কি করে ছেলের? বাড়ি কোথায়? আমি একেবারে ক্ষীণস্বরে উত্তর দিই, মা বাবা নেই, বোনের বাড়িতে থাকে। বাবা যেন আশ্চর্য হলেন। অবাক দৃষ্টি মেলে আমাকে দেখে বললেন, তরু, তোমার মাথা ঠিক আছে? একটা বেকার ছিন্নমূল ভবঘুরে ছেলের সাথে সম্পর্ক করছো তুমি। এই সম্পর্কের পরিণতি কী তরু? সেদিন এক অদ্ভুত রকমের সাহস আমার শরীরে এসে ভর করলো। আমি ধীরে স্বরে বললাম, আমরা দুজন দুজনকে বিয়ে করতে চাই বাবা। বাবা চোখ দুটো আমার মুখের উপর স্থির হলো। তিনি কেবল চেয়ে চেয়ে আমার পরিবর্তন দেখলেন।
যেই তরুলতা তার মুখের উপর কিছু বলার সাহস পর্যন্ত পেতে না, সেই তরু আজ বিয়ের মতো নাজুক বিষয়ে তার উপর কথা দিচ্ছে। বিষয়টা বাবার হজম হলো না ঠিকই। ক্ষণকাল মৌন থেকে বাবা বললেন, আমি সামনের মাসে তোমার বিয়ে দিয়ে দিব তরুলতা। তুমি মানসিকভাবে প্রস্তুত থাকো। আমার শ্বাসরুদ্ধ হয়ে আসে। আমি বিস্ফোরিত চোখে বাবার কঠিন মুখটা দেখি। বাবা এত কঠোর হচ্ছেন কেন? আমার শরীর তখন উৎকণ্ঠা আর সাহসের অদ্ভুত সংমিশ্রণ করেছিল। আমি দম আটকে বললাম, বাবা, আমি স্বামীকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করব। তরু কঠিন স্বরের ধমকে আমি খানিকটা কেঁপে উঠলাম। ভ্যাবাচ্যাকা খেয়ে বাবার দিকে তাকালাম। বাবা হুংকার তুলে বললেন, আর কোনো কথা বলবে না তুমি। তোমার বেশি সাহস বেড়েছে। যাও, নিজের ঘরে যাও। মা তার আওয়াজ শুনে দৌড়ে এলেন। এক হাতে আমাকে ধরে বলেন, কি হলো? তুমি মেয়ের উপর এভাবে চিৎকার করছো কেন? বাবা আরও বেশি গর্জে উঠলেন, তুমি জানো তোমার মেয়ে আজকাল কি করছে? মা ভয়ে ভয়ে বলল, কি? তোমার মেয়ে একটা রুটলেস বাউন্ডলে বেকার ছেলের প্রেমে পড়েছে। সে নাকি তাকে বিয়ে করবে। তোমার মেয়েকে বলে দাও তার জন্য পাত্র আমি পছন্দ করে রেখেছি। তাকে আর পাত্র নির্বাচন করতে হবে না। সামনের মাসে তার বিয়ে। মা বোকা বোকা চোখে তার কথা শুনে আমার দিকে অসহায় দৃষ্টি মেলে তাকায়। আমার তখন হুঁশ নেই। অসংখ্য উল্টোপাল্টা চিন্তায় মাথা ভার হয়ে আসছিল। আমি রোবটের মতো হেঁটে নিজের ঘরে চলে গেলাম। খাটে বসতে আমি হাঁটুতে মুখ গুজে কতক্ষণ ফুঁপিয়ে কাঁদলাম। স্বামীরকে আমি কি বলবো? কিভাবে এই পরিস্থিতি মোকাবেলা করব আমি? স্বামীকে ব্যাপারটা জানানোর পর সে নিজেও কেমন হতভম্ব হয়ে গেল। প্রচণ্ড বিচলিত হয়ে বলল, এখন এখন আমি কি করব তরু? আমি জানি না। তুমি তোমার বাবাকে বোঝাও না প্লিজ। চেষ্টা করছি, কাজ হয়নি। স্বামীর আচমকা আমার ২ হাত জোর করল। তীব্র অনুরোধ সুরে বলল, প্লিজ তরু, আমি বাঁচব না তোমায় ছাড়া। তুমি একটু আমার কথা ভাবো। তুমি অন্য কাউকে বিয়ে করে নিলে আমার কি হবে তরু? তুমি কি চাও এত অল্প বয়সে আমি অ্যাসাইলামে যাই? আমি বিরক্ত হয়ে তার কথায়, বড্ড বাজে বকো তুমি স্বামী। তুমি আমার কষ্ট বুঝতে পারছো তরু? পাচ্ছি। না, পারছো না তুমি। আমার মাথা ফেটে যাচ্ছে চিন্তায়। ফেটে যাক, আমি কি করব? স্বামী একদম গম্ভীর হয়ে বলল, তরু, তোমার অন্য কোথাও বিয়ে হয়ে গেলে আমি ছাদ থেকে ঝাঁপ দেবো। বেশ তো, তবে দয়া করে সুইসাইড নোটে আমার নাম লিখো না। আমি এসব ঝামেলা নিতে পারবো না। বাহ, আমি এখন ঝামেলা হয়ে গেলাম? হ্যাঁ, হয়ে গেলে। স্বামীর বাইক স্টার্ট দিয়ে আমাকে রেখে চলে গেল। আমার তখন মাথায় রাগ চেপেছে। আমি তাকে তৎক্ষণাৎ ফোন দিয়ে বললাম, আর কখনো আমাকে কল দিবে না। আমি বাবার পছন্দের ছেলেকে বিয়ে করছি। আমাদের সাময়িক বিচ্ছেদ সেদিনই হয়েছিল। একেবারে কিশোর কিশোরীদের মতো। অকারণে বিচ্ছেদ। না কোনো শক্তপোক্ত কারণ ছিল, আর না কোনো কিছু ছিল। দুজনের রাগ হলো, অমনি দুজনে কথা বলা বন্ধ করে দিলাম। ওদিকে বিয়ের দিন ঘনিয়ে আসা শুরু করলো। স্বামীর ধৈর্যের বাঁধ ভেঙে বিয়ের ৩ দিন আগে ফোন দিল। রিসিভ করতে হড়হড় করে বলল, তরু, আমার ভুল হয়ে গেছে। ক্ষমা করো আমায়। দয়া করে ফিরে এসো। আমি আশ্চর্য হই। অদ্ভুত তো! এই মুহূর্তে ফিরে আসবো কী করে? পাগল তুমি? আমি কিছু জানি না। তুমি ফিরে এসো, নয়তো আমি সত্যি সত্যি মরে যাব। স্বামীর, তুমি কিন্তু বাড়াবাড়ি করছো। স্বামীর আমার কথা শুনে খ্যাঁক করে উঠল। শালা, আমি মরে যাচ্ছি এদিকে, আর তুমি আছো বাড়াবাড়ি নিয়ে? শোনো তরু, আমি এখন ডিপার্টমেন্টের ছাদে আছি। তুমি যদি ২০ মিনিটে এখানে না আসো, তাহলে আমি ছাদ থেকে ঝাঁপ দিব। দেওয়ার আগে বলে যাব, তোমরা মেয়েরা মানুষ পৃথিবীর সবচেয়ে পাষাণ জাতি। তোমায় প্রথম মায়ায় ফেলে তারপর নিজেরাই ফেলে দাও। আমি প্রচণ্ড বিরক্ত হয়ে বললাম, ফোন কাটো স্বামীর। কেটে তোমার যা খুশি তাই করো। ১০ মিনিট পরে রফি ভাই আমায় কল দিলেন। অন্তত ব্যস্ত স্বরে বললেন, তরুলতা, সম্ভব হলে তুমি একটু ডিপার্টমেন্টের সামনে এসো। স্বামীর কয়েকদিন ধরে পাগলামো করছে ভীষণ। তুমি একবার একটু এসে তার সাথে দেখা করে যাও। আমার ভেতরটা অস্থির হয়ে উঠল। আমি চঞ্চল হয়ে শুধাই, সব ঠিক আছে তো ভাইয়া? আরে তরলতা, তুমি ভয় পাচ্ছ? তেমন কিছু হয়নি। তুমি একবার শুধু এসো। আমি ফোন কেটে কোনোরকম সবার চোখ এগিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলাম। ডিপার্টমেন্ট পৌঁছাতে আমার সময় লাগলো ১৫ মিনিটের মতো। স্বামীর তখন ছাদের ২ রেলিংয়ে ২ পা ঝুলিয়ে বসে আছে। আমি ছাদে ওঠার গলার স্বর চওড়া করে তাকে ডাকলাম, স্বামীর। সে আমার দিকে তাকালো। আমাকে দেখে তার ঠোঁটে মৃদু হাসি ফুটল। সে হাত নেড়ে বলল, তারু, আই নো তুমি আসবে। এখানে আসো। আমার মাথায় তখন ঘুম চেপেছে। আমি ধপ করে পায়ে তার দিকে এগিয়ে গেলাম। হাত বাড়িয়ে তার কলার টেনে ধরে ঈষৎ ধমকে উঠলাম, এসব কি স্বামীর? কি পেয়েছোটা কি তুমি আমার? স্বামী দাঁত কেলিয়ে হাসলো। সেই হাসিতে আমার সমস্ত শরীর রিরি করে উঠল। সে বলল, এসব কিছু না তরু। তোমাকে না পেয়ে দেবদাস হব। এখন থেকে তার প্রস্তুতি নিচ্ছি। আমি তার মুখের দিকে তাকালাম না। আমার চোখ গিয়ে আটকালো তার হাতে থাকা বোতলের দিকে। আমার দৃষ্টি অনুসরণ করে সে স্মিত হেসে বলল, কেরু, একেবারে সস্তা। দেবদাস হওয়ার প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। আমি দাঁতে দাঁত চেপে বললাম, তুমি আমাকে ইমোশনাল ব্ল্যাকমেল করছো স্বামীর? হ্যাঁ, করছি। তবুও তুমি আমার হয়ে যাও। আমি তোমাকে রানী করে রাখবো তরু। সে আস্তে করে আমার হাতটা ধরলো। এই আলতো স্পর্শে আমার ভেতরটা ধক করে উঠল। স্বামীর একদম ঘোর লাগা স্বর বলল, তুমি ওই বিয়েটা করো না তরু। কারো আত্মহত্যা করার মতো জঘন্য পাপ তুমি করো না।
আমি 2 কদম পিছিয়ে গেলাম। যেতে, যেতে শুধু বললাম, "তুমি ভালো থেকো। আমার অপেক্ষা করো না। আর দয়া করে ওসব ছাইপাশ খেও না।" সেদিন বাড়ি এসে আমি কিছুতেই শান্তি পেলাম না। স্বামীর ফ্যাকাশে অসহায় মুখটা বারবার মনে পড়ছিল। আমি তো বেইমান না, স্বার্থপর না। স্বামীর দিকে দেখে কি আমি আরও একটু ভুল সিদ্ধান্ত নিতে পারি না? সেই রাতে আমি শুধু ভেবেই গেলাম। আনুমানিক রাত ২টোর দিকে আমি সিদ্ধান্ত নিলাম, সন্তান হিসেবে সবচেয়ে বাজে কাজটাই আজ রাতে আমি করব। কারণ আমার সামনে আর কোনো উপায় অবশিষ্ট নেই। আমি সেদিন রাতে বাড়ি থেকে পালিয়ে গেলাম। তাও আবার একেবারে ছাপোষা, ছিন্নমূল একটা ছেলের সাথে। স্বামী আমাকে দেখে স্মিত হাসল। ভুরু তুলে বলল, "এবার?" আমি ক্লান্ত স্বাদ ছাড়ি এলোমেলো হয়ে উত্তর দেই, "আর কি? কাজী অফিস খোঁজো, কালকে বিয়ে করব।" সেই রাতে আমরা যাযাবরের মতো পথে, পথে ঘুরলাম। স্বামী পকেটে হাত গুজে অন্য হাতে আমার হাত ধরে হাঁটতে, হাঁটতে বলল, "এটা হলো আমার ব্যাচেলর জীবনের শেষ রাত। তোমার ক্ষেত্রেও তাই। আজ একটু ভবঘুরে হয়ে ঘুরব। কাল থেকে সংসার করব মন দিয়ে।" আমি হাসি। জানতে চাই কিভাবে সংসার করব? কি আছে তোমার? উহ! আস্তে, আস্তে হবে সংসার। তুমি এত ভেবো না। আমরা দুজনে ল্যাম্পপোস্টের ধারে একটা বেঞ্চে গিয়ে বসলাম। দূর থেকে কুকুরের ডাক কানে আসছে। স্বামী রাস্তা দেখতে, দেখতে বলল, "আমরা একটা ছোট্ট সংসার বাঁধব তরু। শুধু তুমি, আমি, অনেক, অনেক ভালোবাসা।" আমি ফিক করে হেসে দিলাম। ঠোঁট টিপে বললাম, "ভালোবাসা ছাড়া দেওয়ার মতো তোমার আছেটা কি?" স্বামীর মুখ বাঁকা করে বলল, "বাজে বকো না তরু। কথায়, কথায় খোঁটা দেওয়া কোনো ভালো বউয়ের কাজ না।" "বাহ! তুমি কোথাকার ভালো বর শুনি?" স্বামীর পাশে থাকা বাইকটা দেখে বলল, "আমি চাইলে এটা বেচে দিয়ে আরাম-আয়েশে ২-৩ মাস কাটিয়ে দিতে পারি। কিন্তু আমি শুধুমাত্র তোমার কথা ভেবে এটা বেচার সিদ্ধান্ত নাকচ করছি।" আমি কপাল কুঁচকে বললাম, "কি? বাইক চালাবে তুমি? আর সিদ্ধান্ত নাকচ করছো আমার কথা ভেবে?" স্বামী গম্ভীর হয়ে বলল, "শোনো, আমার কাছে আপাতত সম্পদ বলতে এই বাইকটাই আছে। আমি যদি এটা বেচে দিই, তবে কি নিয়ে ঘুরবো? তোমাকে বা কিসে করে ঘুরাবো? তাই এটাকে অন্ধের লাঠি হিসাবে রেখে দিলাম। বড় বিপদ হলে তখন বেচে দেবো। আমার চিন্তা সুন্দর, তাই না?" আমি হাসি। মাথা নেড়ে বলি, "একদম। তোমার চিন্তা খুবই সুন্দর।" আমার গলার একটা স্বর্ণের চেন ছিল। দুবাই থেকে বড় মামা এনেছিল গত বছর। আমি বাড়ি থেকে কোনো ক্যাশ আনিনি। জামা এনেছি কেবল ২ টা। সাথে ২ টো চেন। চেনটা স্বামীর দিকে বাড়িয়ে দিয়ে বললাম, "এই নাও। আপাতত এটা ভেঙে কাজ চালাও।" স্বামী লজ্জিত মুখে চেনটা হাতে নিল। একেবারে নিচু স্বরে বলল, "যদি কোনোদিন সুযোগ হয়, তবে এর চেয়ে ১০ গুণ বেশি ফিরিয়ে দিব তোমায়। আপাতত এই টানাটানি জীবন নাম মানিয়ে নাও তরু।" আমি দীর্ঘশ্বাস ছাড়লাম। স্বামীর আঙুলের ভাঁজে আঙুল রেখে বললাম, "কোনো ব্যাপার না স্বামীর। খারাপ সময় বেশিদিন থাকে না। আমার বিশ্বাস একদিন আমাদের ভালো সময় ফিরবে।" পরদিন বেলা ১১টা নাগাদ আমি আর স্বামী কাজী অফিসে গিয়ে বিয়ে করে নিলাম। একেবারে আড়ম্বর আর সাধারণ বিয়ে বলতে যা বোঝায়, আমাদের বিয়েটাও তেমন হলো। কোনো আয়োজন নেই, কিচ্ছু নেই। স্বামীর ৩ জন বন্ধু এলো কেবল। আমার পক্ষ থেকে কেউই ছিল না। আমি রাতে বেশ স্বাভাবিক ছিলাম। কিন্তু কবুল বলতে গিয়ে আমার কী হলো জানি না। আমি হাউমাউ করে কেঁদে দিলাম। প্রেমিকা হিসেবে তারুলতা সেদিন ১০০ তে ১০০ হলে সন্তান হিসেবে সে নেমে এসেছিল একেবারে নিকৃষ্ট পর্যায়ে। আমার বাবা, যে আমাকে কোলে-পিঠে মানুষ করল, আমার ভরণ-পোষণের দায়িত্ব কাঁধে নিলেন। আমি তার বিশ্বাস, তার দম্ভ, তার মান-সম্মান সবকিছু কালি মেখে বাড়িতে ছেড়ে চলে এসেছি। অথচ এই পুরো ব্যাপারটায় আমি বাবার দোষ খুঁজে পাইনি। বাবা একটা বেকার ছন্ন ছাড়া ভবঘুরে ছেলের সাথে আমার বিয়ে দিতে চায়নি। এতে ভুল কি আছে? আমি তো কোনো ভুল খুঁজে পাইনি। আমার সন্তান হলেও তো আমি এমনই করতাম, তাই না? স্বামীর অপরাধের মতো চোখ করে আমার দিকে তাকালো। আমি বুঝলাম তার কিছুটা অনুশোচনা হচ্ছে। কাজী অফিসের লোকজন সব অদ্ভুত চোখে আমায় দেখছিল। আমি আর তামাশা করলাম না। দ্রুত কবুল বলে কাবিননামায় স্বাক্ষর করে দিলাম। স্বামীর আর আমার সংসার শুরু হয়েছিল মালিবাগের ২ রুমের একটা ছোট্ট বাসায়। ভাড়া ছিল ৫,৫০০। অনেক খুঁজে তারপর এত সস্তায় বাড়িটা জোগাড় করেছিল স্বামীর। বলা বাহুল্য, আমাদের মাথার উপর কোনো শক্ত ছাদ ছিল না। টিন শেডে খুব নড়বড়ে বাড়িতে আমরা থাকলাম। স্বামীর বাড়িতে পা রেখে অনুতপ্ত হয়ে বলল, "দুঃখিত তরু। বড়লোকি জীবন থেকে ঠাস করে এমন গরিবী জীবনে নামিয়ে আনার জন্য আমি দুঃখিত।" আমি স্বচ্ছ হেসে দুঃখদের বিদায় জানিয়ে দিলাম। এত দুঃখ পেয়ে কী হবে? বাড়ি ছেড়ে পালানোর আগে সবকিছু ভেবেই তবেই পালিয়েছি। আমার আর কোনো আফসোস নেই। যদি ছোট্ট বাড়িতে থেকে যদি স্বামীকে পাওয়া যায়, তবে সেটাই সই। আমি যদিও এই টানাটানি জীবন মেনে নিয়েছিলাম, কিন্তু আমার শরীর কিছুতেই ব্যাপারটা মানতে পারছিল না। টিনের বাড়ি, সকালের রোদ এসে পুড়িয়ে দিয়ে যায়। রাতে আবার ঠান্ডায় গা জমে যায়। আমি একেবারে অসুস্থ হয়ে যাচ্ছিলাম। স্বামীর আতঙ্কিত হয়ে বলল, "সে কি তরু? তোমার চেহারার এই অবস্থা কেন? ডাক্তারের কাছে যাবে?" আমি দ্রুত মাথা নাড়িয়ে বিরোধ করে বলি, "কোনো প্রয়োজন নেই স্বামী। টাকা থাকলে খরচ করতে হয় না।" স্বামীর কিছু বলে না। কেবল তার চোখে মুখে একটা অন্যরকম অসহায়ত্ব ফুটে ওঠে। আমি কখনো রান্না শিখিনি। শখের বসে টুকটাক শিখেছিলাম।
কিন্তু সেভাবে নিয়ম করে কখনো রান্না করা হয়নি। স্বামীর সাথে বিয়ের পর রান্নার দায়িত্বটা আমি নিলাম। স্বামীর অবশ্য আমায় একা কিছু করতে দিত না। কাটাকাটি কাজটা সে নিজেই করত। সারা জীবন আড়ম্বরের সাথে বড় হয়ে হঠাৎ এই জীবন আমাকে কেমন নাজেহাল করে দিল। স্বামীর বাড়ি ফিরে আমার এই বিধ্বস্ত রূপ দেখে হকচকিত হয়ে বলল, সে কি, চোখ মুখের এই অবস্থা কেন? আমার হাত তখন চুলোর কালি মেখে বিশ্রী দেখাতো। এমনকি কয়েকদিনে মুখটাও কেমন বিদঘুটে হয়ে গেছিল। আমি খাটে বসে আক্ষেপের সুরে তুলে বলতাম, ওসব কিছু না, আমার স্বামীর সবই কর্মফল। আমি বাবার মুখে কালি মেখে এসেছি, এখন প্রকৃতি আমার সমস্ত শরীরে কালি মাখাচ্ছে বলে আমি জোরপূর্বক হাসলাম। স্বামী সেই হাসির আড়ালে থাকা চাপা কষ্ট দেখলো বোধহয়, তাই আর কোনো কথা না বলে চুপচাপ হাত মুখ ধুতে চলে গেল। আমার পুরনো সিম আমি অনেক আগেই ফেলে দিয়েছি। নতুন সিমে এই পর্যন্ত বাড়ির কাউকে দেয়নি, দেওয়ার সাহস হয়নি। বিয়ের 7 দিনের মাথায় আমি ভয়ে ভয়ে তমার নাম্বার ডায়াল করলাম। তমা আমার চাচাতো বোন, তার সাথে আমার সম্পর্ক আপন বোনের মতো। তমা কল রিসিভ করে প্রথমে আমায় চিনল না। নাম্বারটাতে সে কেমন ধরপড় করে উঠল। অবিশ্বাস্য কণ্ঠে বলল, তরু তুই? আমি হড়বড় করে বললাম, তমা বাড়ির অবস্থা কি, সব ঠিক আছে তো? আগে বল তুই কোথায়, তুই কি আসলে স্বামীর ভাইয়ের সাথে পালিয়ে গেছিস? আমি মাথা নিচু স্বরে বললাম, হ্যাঁ। এরপর? তমা কণ্ঠে উদ্গ্রীব ভাব ছিল। আমি নিরাসক্ত হয়ে বললাম, এরপর আমরা বিয়ে করে নিয়েছি, এখন মালিবাগের বাসায় নিয়ে ভাড়া থাকি। তমা কতক্ষণ বাকরুদ্ধ হয়ে থাকলো। শেষে একটু ধাতস্থ হতে করুণ সুরে বলল, তুই জানিস না তুই যাওয়ার পর বাড়িতে কি হয়েছে? আমার বুকটা ধক করে উঠল। আমি শ্বাস বন্ধ করে জানতে চাইলাম, কি হয়েছে তমা, প্লিজ আমাকে বল। তমা বড় বড় দুটো শ্বাস ছেড়ে বলল, বড় চাচা গত 4 দিন ধরে হাসপাতালে ভর্তি। তুই যাওয়ার 2 দিন পর চাচু স্ট্রোক করছে। আমার মনে হলো আমার মাথায় কেউ প্রচণ্ড ভারী কোনো বস্তু চাপিয়ে দিয়েছে। সেই চাপে আমার সমস্ত শরীর ভেঙে আসলো। আমি ধপ করে মেঝেতে গিয়ে বসলাম। আমার গলা ধরে আসছিল, চোখের পানি নেমে আসছিল গাল অব্দি। ফোনটাকে গালের সাথে চেপে ধরে কয়েকবার কথা বলতে গিয়ে ব্যর্থ হলাম। শেষে কণ্ঠনালী ছিন্ন উচ্চারণ করলাম, বাবা এখন কেমন আছে তমা? আছে, আগের তুলনায় ভালো। কাল রাতে জ্ঞান ফিরছে, তবে আরও 1 সপ্তাহ হসপিটালে থাকবে। কোন হসপিটালে? তমা আচমকা চেঁচিয়ে বলো, ওয়েট, তুই কি থামো, হসপিটালে আসতে চেয়েছিস? প্লিজ তরু, সবটা আর ঘেঁটে দিস না। যেখানে আছিস সেখানে কয়েকদিন থাকা আপাতত। তমা, ওই মানুষটা আবার বাবা। তমার কণ্ঠ এবার কিছুটা কঠোর শোনালো। সে চাপা স্বরে বলল, বাড়ি ছেড়ে যাওয়ার আগে তোর বাবার কথা মনে পড়েনি? তুই কি পরিমাণ হেনস্থা করছিস আমাদের, তোর কোনো খেয়াল আছে? বড় চাচা কতখানি কষ্ট পেয়েছে তুই জানিস? তুই কি পালিয়ে না গিয়ে অন্য কোনো উপায় বের করতে পারতি না? কি করতাম, চেষ্টা তো কম করিনি। তুই এমন করে কথা বলছিস কেন আমার সাথে? বিয়ে করলাম বলে আমি তোদের পর হয়ে গেলাম? তমা ফোনটা কেড়ে দিল। একটু পর একটা হসপিটালে অ্যাড্রেস পাঠালো। আমি তখনই ফ্লোর ছেড়ে উঠলাম। অনুভূতি শূন্য হয়ে আরও কিছুক্ষণ জড় পদার্থের মতো ফ্লোরে বসে থাকলাম। এক আকাশ অপরাধবোধ, বুকের ভেতর চিনচিন ব্যথা, তীব্র অনুশোচনা আমার মুখ বন্ধ করে দিয়েছিল। স্বামী বাড়ি আসলো আরও কয়েক ঘন্টা পরে। আমার এই ভেঙে পড়া রূপ দেখে সে আরও বেশি ভীত হলো। কাছে আসতে আচমকা তাকে চাপটে ধরে আমি হাউমাউ করে কেঁদে দিলাম। স্বামী শুধু বোকা বোকা চোখে আমার ব্যাকুলতা দেখে। আমি হেঁচকে তুলে বললাম, স্বামীর বাবা নাকি স্ট্রোক করছে। আমি মরে যাচ্ছি স্বামীর, সত্যি সত্যি মরে যাচ্ছি। সে রাতে গুটি গুটি পায়ে আমরা দুজনে হাসপাতালে গিয়েছিলাম। আমাদের বাড়ির লোকেরা এমনভাবে তাকালো যেন আমরা কোনো জেল ফেরত আসামি। মা তো আমাকে দেখেই মুখ ঘুরিয়ে নিলেন। আমি ভঙ্গুর পায়ে বাবার কেবিনে গেলাম। বাবা তখন আদশায় ছিলেন। আমার দর্শন পেয়ে তার 2 চোখ স্থির হলো। ভেতরে আসবে না তরু? যেখানেই দাঁড়িয়েছ ওখানেই থেকে ফিরে যাও। আমি জনস্বরে বললাম, বাবা প্লিজ। বাবা কোনো প্রতিক্রিয়া দেখালেন না, কোনো ধমক দিলেন না, না উচ্চস্বরে কোনো কথা বললেন। হাসপাতালের পরিবেশ নষ্ট করলেন। উল্টে বরফ শীতল কণ্ঠে বললেন, তুমি যাও তরু, তোমার আর আমার সামনে আসার প্রয়োজন নেই। তোমার মতো কুলাঙ্গারকে আমার আর না দেখলেও চলবে। যেদিন তুমি আমার বিশ্বাসকে বুড়ো আঙুল দেখিয়ে বাড়ির চৌকাঠ ছেড়েছিলে, সেদিন আমি তোমায় মিথ্যে বলে মেনে নিয়েছি। আমার তরু সেদিনই মরে গেছে। তুমি যাও, মন দিয়ে সংসার করো। আমার তোমাকে প্রয়োজন নেই তারুলতা। আমি মুখ চেপে হু হু করে কেঁদে দিলাম। কান্না দমকে আমার শরীর কেঁপে উঠল। স্বামীর আমার পাশে দাঁড়িয়ে কিছু একটা বলতে গেল। তার আগে বাবা খানিকটা ধমকে বলে, এই ছেলে, তুমি কোনো কথা বলবে না। আমি তোমার কাছে কোনো কিছু জানতে চাই না। তোমার বউকে নিয়ে ভালোই ভালোই হাসপাতাল ছাড়ো। আমি তোমাদের কারো মুখ দেখতে চাই না। আমি তারপরে আর বাবাকে মুখ দেখাইনি। অনুতাপ, অনুশোচনায় আর এক বুক অভিমান নিয়ে আমি স্বামীর সাথে ফিরে এসেছিলাম। অথচ সেই রাতে আমি একটুও ঘুমোতে পারিনি। ছটপট করতে করতে আমার শরীর খারাপ হয়ে যাচ্ছিল। স্বামীর পুরো রাত নির্ঘুম কাটলো। রাতের শেষটায় একেবারে নিভে আসা কণ্ঠে বলল, তরু, আমার জন্য তোমার এত কষ্ট হচ্ছে, আই এম সরি। যদি জানতাম ব্যাপারটা এত সিরিয়াস পর্যায়ে যাবে, তবে কখনোই তোমার সাথে এমনটা করতাম না। আমি তার হাত জড়িয়ে ধরলাম। আমার চোখের পানিতে তার বুক ভেজাতে ভেজাতে বললাম, সব আমার দোষ স্বামীর। আমি পারিনি সবাইকে খুশি করে চলতে। না বাবার মন জুগিয়ে চলতে পেরেছি, না তোমার সংসারে মন দিতে পারছি।
আমি 2 দিক থেকে ব্যর্থ স্বামীর, পুরোপুরি ব্যর্থ। এরপর 2 দিন কান্নাকাটির পর আমি নিজেকে শক্ত করলাম। শাড়ির আঁচলটা কোমরে গুঁজে মন দিয়ে সংসার করার প্রতিজ্ঞা করলাম। ভালো সন্তান হওয়ার প্রতিযোগিতায় তো বড় শূন্য দুটি পেলাম। অন্তত ভালো স্ত্রী হওয়ার দৌড়ে কিছু নাম্বার তো পেতেই পারি। আমি অল্প, অল্প করে রান্না শিখলাম। সেই সাথে শিখলাম ঘর গোছানো। আর স্বামী শিখল সংসারী হওয়া। সে আর বাইরে, বাইরে সময় নষ্ট করত না। মাসখানেকের ভেতর একটা চাকরি জোগাড় করে পুরোদমে সংসারী পুরুষ হয়ে উঠল। সকালে আমাকে দুটো শুকনো চুমু খেয়ে অফিসে যাই। আর অফিস থেকে ফিরে ঘণ্টাখানেকের জন্য আমাকে নিয়ে বাইকে ঘোরা, এই তার দৈনন্দিনের রুটিন অংশ। আমার বড় ভালো লাগতো ব্যাপারটা। তরুলতা ধীরে ধীরে নিজেকে এই জীবনে মানিয়ে নেওয়া শুরু করলো। একদিন স্বামী আক্ষেপ করে বলল, আমি আসলে তোমায় একটা মিথ্যে কথা বলেছি তরু। আমি বলেছিলাম আমার সাথে বিয়ে হলে আমি তোমায় রানী বানিয়ে রাখবো। অথচ রানী বানানো তো দূর, তোমার বাবা তোমায় যেমন করে রেখেছিল তার 1%ও আমি রাখতে পারিনি তারু। আমি মিষ্টি হেসে তার বিলিক কাটি। কোমল সুরে বলি, রানী হওয়ার কোনটা বলে? খুব বেশি অর্থবিত্ত থাকলে কি রানী হয়? রানী অনেকভাবে হওয়া যায়। এই যে তুমি রোজ, রোজ আমায় নিয়ে ঘুরতে যাও, পাড়ার মোড় থেকে ফুচকা কিনে খাও, ছুটির দিনে পার্কে গিয়ে গাজরা কিনে দাও। এই ছোট, ছোট যত্নেই মানুষ রানী হয়ে যায়। আমার সংসারে অন্তত আমি নিজেকে রানীই ভাবি। স্বামীর গোল, গোল চোখে আমার দিকে তাকায়। অতঃপর ছোট্ট বাচ্চাদের মতো আমার কোলে মাথা রেখে বলে, আমরা একদিন অনেক ভালো থাকবো তরু। তুমি লিখে নাও আমার কথা, এমন লক্ষ্মী বউ থাকতে কেউ খারাপ থাকতে পারে না। আমরা আক্ষরিক অর্থে ভালো থাকতে চেয়েছিলাম। চাকরির প্রথম 2 বছরে অল্প, অল্প টাকা জমিয়ে স্বামীর একটা ছোটখাটো ব্যবসা শুরু করে আমি বহু কষ্টে নিজের গ্র্যাজুয়েশন শেষ করলাম। ব্যবসার শুরুতে কিছুটা মন্দা গেল, তবে আস্তে, আস্তে সামান্য লাভ আসতে শুরু করলো। মাস শেষে যখন টাকার পরিমাণ কিছুটা বাড়তো, তখন খুশিতে আমাদের দুজনের চোখ ভিজে উঠত। এই কয়েক বছর স্বামীর আরও কয়েকবার বাবার দ্বারস্থ হয়েছিল। বাবা প্রতিবারে তাকে অপমান করে ফিরিয়ে দিল। অথচ সে হাল ছাড়ল না। আমি বিরক্ত হয়ে বললাম, বাবা তোমাকে ছ্যাঁচড়া ভাবে স্বামীর, আর কতবার যাবে? সে কাট কাট স্বরে উত্তর দিল, যতদিন না মানছে ততদিন যাব। কিন্তু আমার তরুর জীবন কোনো অপূর্ণতা আমি রাখবো না। আমরা বছরখানেক পরে বাসাবত একটা সুন্দর অ্যাপার্টমেন্ট ভাড়া নিলাম, যার ভাড়া ছিল 21,000 টাকা। মোট 4টা রুম, 5,500 টাকার বাসা ভাড়া, 21,000 টাকা বাসায় শিফট হওয়ার যে নিদারুণ অভিযাত্রা, সেটা আমি স্বামীর আর আমি জানলাম। এই কয়েক বছর স্বামীর প্রচণ্ড রকমের পরিশ্রমী হয়ে উঠল। আমরা কোটিপতি হয়ে পারিনি, সেই অভিলাষ আমরা কখনোই করিনি। তবে আমরা স্বাবলম্বী হতে পেরেছি। কাদামাটির উপর দাঁড়িয়ে প্রতিটি মুহূর্তে আমরা ডুবে যাওয়ার ভয় করেছিলাম। সেই কাদামাটি থেকে শক্ত মাটির উপর দাঁড়াতে আমাদের বেশ কাঠখড় পোহাতে হলো। তবে আমরা সেই ভয়াবহ দুর্যোগ পার করেছিলাম হাতে হাত রেখে। প্রেম ব্যতীত আর কোনো অস্ত্র আর কোনো শক্তি আমাদের ছিল না। আমি একটা বেসরকারি কলেজে লেকচারার পদে নিয়োগ পেয়েছিলাম। আর স্বামীর ব্যবসা তখন জমজমাট। সব মিলিয়ে আমাদের সংসার যথেষ্ট ভালো যাচ্ছিল। আমরা সেই সংসারে পূর্ণতা দেওয়ার সিদ্ধান্ত নিলাম। সন্তান ছাড়া আর কি কোনো সংসার পূর্ণতা পায়? আশ্বিনের শেষ ভাগ। আজকের আবহাওয়া চমৎকার। বারান্দায় দাঁড়িয়ে যতবার আকাশ দেখছি ততবার আমার মন ভালো হয়ে যাচ্ছে। শরতে স্বচ্ছ বাতাস আমাদের শরীরে লেগে আমরা দুজনকে সিক্ত করে গেলাম। আমি পেটে হাত রেখে বড় করে শ্বাস টানি। তার সাথে আমার 3 মাসের গভীর সম্পর্ক। আজ আমার জন্মদিন। আমার স্বামী কাল রাতে নিজ হাতে আমার জন্য কেক বানিয়েছে। সা স্বাদের কথা জানি না। তবে কেকটা দেখে আমার মন চাচ্ছিল সারা জীবন সেটা শোকেজে রেখে দেই। সারাদিনের ব্যস্ততা শেষে ছেলেটা আনাড়ি হাতে আমার জন্য কেক বানালো। স্ত্রী হিসেবে তার আর কী চাইবার আছে? আমি তখন কেক মুখে দিলাম। তখন মনে হলো ভালোবাসা আর অনুভূতিরা সব কেকের রূপ ধরে আমার গলা বেয়ে নেমে এলো। আমি সুখী ছিলাম। ছোট্ট এই জীবনে আমি খুব সুখী ছিলাম। শুধু একটা জিনিস অপূর্ণ ছিল। কলিং বেলের শব্দ পেতে আমি দরজার দিকে ছুটে গেলাম। স্বামীর এসেছে নিশ্চয়। দরজা খোলা মাত্র আমি তাজ্জব হই। স্বামীর একা আসেনি। তার সাথে তার বোন, বোনের বাচ্চা আর তার দুলাভাই ছিলেন। সাথে আরও 2 জন ছিলেন। তাদের দেখতে আমার 2 চোখ ঘোলা হয়ে গেল। আমি 2 কদম পিছিয়ে গিয়ে ধরা গলায় বললাম, বাবা মা তোমরা? বাবা ঘরে পা রেখে সবার প্রথমে আমাকে শক্ত করে জড়িয়ে ধরলেন। আমার মাথায় হাত বুলিয়ে বললেন, তরু, আমার তরু, কত বড় হয়ে গেছে মা, কত বুঝদার হয়েছে তুমি। আমি নিষ্পলক চেয়ে থাকি। একবার চোখ যায় স্বামীর দিকে। তার মুখে প্রশস্ত হাসি। এতদিনের লাগাতার চেষ্টায় সফল হয়ে সে ভীষণ খুশি। আনন্দের চোখ বুজে আসে আমার, স্বামীর মানুষটা এত ভালো কেন? আমার জীবনের সব প্রাপ্তি ষোলকলা পূর্ণ হয়েছে। বাবা মা আমাদের মেনে নিয়েছে। মা রোজ এটা সেটা বানিয়ে আমার কাছে চলে আসে। স্বামীরও আয় অল্প অল্প করে বাড়ছে। মোট কথা, সুখে থাকার জন্য রবের কাছে আমি যা যা চেয়েছিলাম, সময়ের ব্যবধানে রব আমার তার সবটা ফিরিয়ে দিলেন। একদিন রাতে আমরা দুজনে বারান্দায় গিয়ে বেতের চেয়ার দুটোতে বসলাম। আমার তখন 6 মাসের বাড়ন্ত পেট। মুখ জুড়ে বিরাজ করতো অদ্ভুত মায়া। পেটে হাত রাখার প্রথম অনুভূতিরা আমাকে জেঁকে ধরত। আমি ঠোঁট কামড়ে সেই অনুভূতি নিয়ন্ত্রণ করতাম। স্বামীর আমার পেটে হাত রেখে বলল, ধন্যবাদ তরু। আমার শূন্য খাঁখা জীবনে এসে
জীবনটাকে সুখের বৃষ্টিতে ভরিয়ে দেওয়ার জন্য তোমায় ধন্যবাদ। তুমি না থাকলে আমি যে কবেই বিলীন হয়ে যেতাম। আমি কোনো উত্তর দেই না। আলতো করে তার কাঁধে মাথা রাখি। রাত গভীর হতে থাকা করেছে। ব্যস্ত নগরী ঢাকা পড়েছে অদ্ভুত নৈশব্দ। আমি সেই নিস্তব্ধতা উপভোগ করি। জীবনে এই নাটকীয় পথ চলা সিনেমার গল্পের মতো আমার স্মৃতিতে ভেসে ওঠে। স্বামীর বলল, মালিবাগের ওই বাড়িতে যদি না থাকতাম তবে কোনোদিন তোমার ভালোবাসা টের পেতাম না। বিশ্বাস করো তরু, তোমার মতো করে কেউ কখনো আমায় ভালোবাসেনি। আমি আমার তরুর সেই ক্লান্ত মুখটা ভীষণ মিস করি। তুমি আমায় ভাত মেখে খাইয়ে দাও, আমার মনে হতো তুমি না বরং আম্মা সামনে বসে আছে। আমি নিশ্চুপ হয়ে তার কথা শুনি। নীরবতা ছাপিয়ে স্বামীর বলল, চলো তরুলতা, আবার একবার নতুন করে প্রেমে পড়ি। তারপর সেই প্রেমে পরাজিত হয়ে তুমি বাড়ি ছাড়বে, আর তোমার প্রেমে পরাজিত হয়ে আমি সিগারেট ছাড়বো। আমার চোখে নেশা লেগে আসছিল। আমি ঘুম ঘুম স্বরে বললাম, তারপর? আর তারপর শূন্য পকেটে আমরা আবার একজন অন্যজনের প্রেমে পড়বো। আমি কাক ভেজা হয়ে বাড়ি ফিরতাম, আর তুমি গরম গরম ভাতের থালা সাজিয়ে আমার অপেক্ষা করতে। টিন শেডের উপর ঝুমঝুম করে বৃষ্টি পড়তো, আর সেই বৃষ্টির শব্দে আমরা আমাদের ভালোবাসা গুনতাম। তারপর একটা রুটলেস ছেলেকে ভালোবাসার দায়ে তোমার জীবনটা লণ্ডভণ্ড হয়ে যেত। আমার দু চোখ তখন গভীর ঘুম। মুখ খুলে কিছু বলতে আলসেমি হচ্ছে। যদি বলতে পারতাম তবে দৃঢ়স্বরে বলতাম, তোমার জাগতিক সমস্ত কিছুকে বুড়ো আঙুল দেখিয়ে তারুলতা তার প্রিয়তমের সাথে সুখে শান্তিতে সংসার করত। সমাপ্ত। শিরোনামহীন। গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।